প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ আসাদুর রহমান, সহকারী শিক্ষক, জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, খুলনা। শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল নিয়ে আলোচনা করব। আমরা ঈদের পূর্বে তোমাদেরকে বল অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা তারই ধারাবাহিকতায় পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমরা সকলে আমাদের সঙ্গে থাকবে এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো লক্ষ্য করবে। তো শিক্ষার্থীরা, আমরা পাঠের শুরুতে আজকে আমরা প্রথমে ভরবেগ নিয়ে আলোচনা করব। ভরবেগ অর্থাৎ মোমেন্টাম। ভরবেগ বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। একে পি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ভরবেগ সমান সমান ভর গুণ বেগ, বা ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয় এম পি। শিক্ষার্থীরা, আবারও একটু লক্ষ্য করো, বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। সংখ্যাটা খুবই সহজ, আমরা সমীকরণটা জানলেই সহজে পাবো। ভরবেগ সমান ভর আর বেগের গুণফল, এবং একে পি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা একটু একক শিখি। একক পি সমান আমরা দেখলাম এমভি, তাহলে আমরা এমটা কি এখানে ব্যাস, অর্থাৎ ভরের একক কি কিলোগ্রাম বা কেজি, এবং বেগের একক কি শিখেছিলাম মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ভরবেগের এককটাকে আমরা লিখতে পারি একসঙ্গে কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন আমরা একটু মাত্রা শিখি। এমভি, এম এর মাত্রা ক্যাপিটাল এম, এবং ইতিপূর্বে আমরা শিখেছি বেগের মাত্রা এলটি পার 1। তাহলে আমরা ভরবেগের মাত্রা পেলাম এমএল টি ইনভার্স 1। শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে তোমাদেরকে ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র, এবং এই সূত্রের প্রয়োগ নিয়ে অনেক সৃজনশীল রয়েছে। সো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র। সংরক্ষণ সূত্র একটু দেখো। একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। আবারও দেখো, একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। শিক্ষার্থীরা, আমরা আরেকটু উপরে যাই। আমরা ভরবেগ সমান পি ইকুয়াল টু এমভি লিখেছি। হয়তো তোমরা মনে করতে পারো স্যার শেষ বেগ, ভিটাকে আমরা ডিফাইন করছি শেষ বেগ হিসেবে। একটা বস্তুর কিন্তু মনে করো এই এম ভরের একটা বস্তু দেখো, তাহলে এখানে একটা আদি বেগ থাকবে, এখানে একটা শেষ বেগ থাকবে। তাহলে আদি ভরবেগ যদি আমরা হিসাব করি তাহলে কি হবে, এম ইউ হতে পারে, আর যদি শেষ ভরবেগ হিসাব করি তাহলে কি হবে, এম বি। সো শুধু আমরা পি ইকুয়াল টু এম বি দিই, কিন্তু আমরা এম ইউও হতে পারে, অর্থাৎ একটা বস্তুর আদি বেগ থাকলে আদি ভরবেগ থাকবে। সো আমরা কিন্তু এখানে একটা একক মাত্রায় দেখিয়েছি যে ভিটা দিয়ে দেখিয়েছি, কিন্তু এটাও মনে রাখতে হবে একটা বস্তুর আদি ভরবেগ
ঘটলে তার আদি বেগ থাকলে তার আদি ভরবেগ থাকবে, শেষ ভরবেগ থাকলে তার শেষ ভরবেগ থাকবে। হ্যাঁ, অথবা আমাদের অবজেক্টিভে আসে কিন্তু ভরবেগের পরিবর্তনটা কত, তখন আমরা সবসময় বেগের পরিবর্তনটা হিসাব করি শেষ থেকে আদিটা বিয়োগ করি, অর্থাৎ বি মাইনাস ইউটা আমরা বেগের পরিবর্তন হিসাব করি। তাহলে এখানে ভরবেগের পরিবর্তনটা কিভাবে হিসাব করব, এম বি মাইনাস এম ই। ক্লিয়ার? আমরা ইতিপূর্বে তোমাদেরকে অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্রে কিন্তু সেই ভরবেগের পরিবর্তনটা কিছুটা দেখিয়েছি। শিক্ষার্থীরা এখন আবারও আমরা একটু ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে। আর একটু বলি, একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে এটাই আমরা এখন প্রমাণ করতে যাচ্ছি। তোমরা একটু খেয়াল করো, আমরা উপরের দিকে মুছে দিলাম। একটু চিত্রগুলো খেয়াল করো। পি বস্তু, কিউ বস্তু, ইউ পি কিউ সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের সময় এবং একটু ছোট করে দিলাম পি কিউ ভি ওয়ান ভি টু, সংঘর্ষের পরে। শিক্ষার্থীরা একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে, ভরবেগের সংরক্ষণ সূত্র মানেই সংঘর্ষের আগে কি ঘটেছে এবং সংঘর্ষের পরে, অর্থাৎ সংঘর্ষের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত কি ঘটেছে, কোন ঘটনাগুলো ঘটছে সেটি, এবং ঠিক সংঘর্ষের পরে কি ঘটনা ঘটছে। একটু চিত্রটা দেখো, সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের সময়, এখানে চিত্রেও অনেক কিছু বোঝার আছে। তো সংঘর্ষের পূর্বে আমি দেখো, আমি একটু ব্যাখ্যা করি, আমরা ব্যাখ্যাগুলো একটু না মানে এড়াই যাব। মনে করো পি আর কিউ দুটি বস্তু একটা রেল লাইনের বরাবর চলতেছে। রেল লাইন নিশ্চয়ই দেখেছো তোমরা, রেল লাইনে কিন্তু কোনো ক্রসিং মানে ক্রসিং এ ছাড়া ক্রস করা যায় না। একটা রেল লাইনে যদি এরকম দুইটা বস্তু চলে, পিছনের গাড়িটার বেগ বেশি থাকলে কিন্তু কোনো এক সময় ধাক্কা দিবে। ঠিক এখানে পি আর কিউ দুটি বস্তু একই দিকে একই সরলরেখা বরাবর চলছে। এখন যদি পি গাড়িটার বেগ কিউ গাড়িটার থেকে বেশি হয়, তাহলে চলতে চলতে কোনো এক সময় পি গাড়িটা কিউ গাড়িকে ধাক্কা দিবে, তাই না? এই ধাক্কা দেওয়ার সময় এই যে সংঘর্ষ করবে, অর্থাৎ পি গাড়ি দ্বারা কিউ গাড়ির উপর যে ধাক্কাজনিত বল, ক্রিয়া F1, ক্রিয়া F1। এখন কিউ গাড়ি বলবে, পি গাড়ি তুই আমাকে ধাক্কা দিলি, তখন ও বলবে যে ও পি গাড়িকে একটা প্রতিক্রিয়া বল দেবে, তখন কিউ গাড়ি দ্বারা পি গাড়ির উপর সেই প্রতিক্রিয়াজনিত বলটা হবে F2 মাইনাস, প্রতিক্রিয়া বলের পূর্বে সবসময় ঋণাত্মক চিহ্ন হয়। তার সেক্ষেত্রে আমরা নিউটনের তৃতীয় সূত্রে পড়েছিলাম, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ঠিক সেই ক্রিয়াটা এখানে ঘটলো, এবং যে কারণে কিন্তু এই তীর চিহ্নটা দুই দিকে গেছে, অর্থাৎ তোমরা যদি একে অপরের সাথে যদি ধাক্কা খাও সামনাসামনি, তো দেখবে দুইজন দুই দিকে ছিটকে যায়। ঠিক এখানে ঘটনাটা হয়েছে যে ধাক্কা খেয়েছে, তখন দুজন দুই দিকে ছিটকে গেছে। এই ছিটকে যাওয়ার কারণটাই হলো এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। এখানে দেখো F1 F2, এবং তুমি যদি মনে করো স্যার আমি ক্রিয়া বলটাকে F2 ধরবো, তাহলে ধরতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু প্রতিক্রিয়া বল যেটাকেই ধরবে না কেন, সেটার আগে অবশ্যই ঋণাত্মক চিহ্ন আসতে হবে। প্রতিক্রিয়া বল ক্রিয়া বলের ঠিক বিপরীতে কাজ করে, এই কারণে সেখানে অবশ্যই মাইনাস চিহ্ন হবে। তবে ন্যাচারালি প্রথম বস্তু যেহেতু এখানে ইউজ করছে প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তু, সেই কারণে F1 ধরাটাই বেটার। এখন সংঘর্ষের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের মধ্যে সংঘর্ষের পরে দেখো V1 আর V2 নিয়ে বেগ নিয়ে পরবর্তীতে চলতে থাকবে। এখন দেখো আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে কি জানি, দেখো নিউটনের তৃতীয় সূত্র অনুসারে পাই কি পাই, দেখো F1 ইজ ইকুয়াল টু কি F2। তাহলে আমরা এখানে ধরেছি ক্রিয়া বল F1, F2 কি বল, নিশ্চয়ই মাইনাস চিহ্নটা দেখে আমরা বুঝতে পারছি যে F2টা অবশ্যই প্রতিক্রিয়া বল। তাহলে আমরা একটু প্রিভিয়াসলি যদি একটু মনে করার চেষ্টা করি, তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে শিখেছিলাম F সমান কি ma। তাহলে ma মানে কি M1 A1, আর এটা কি লিখবো মাইনাস
m2 a2 সাইডে নোট দিয়ে দেবো, যেহেতু f ইকুয়াল টু কি m, এটা আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি, তাই না? তো এখন আরো একটু ভাঙতে পারি আমরা। m1 a কে ভাঙলে কি পাওয়া যায়, v1 মাইনাস u1 বাই t মাইনাস m2 v2 মাইনাস u2 বাই t, তাই না? বা m1 গুণ করে দিই, v1 মাইনাস m1 u1 বাই t মাইনাস m2 v2 মাইনাসে মাইনাসে প্লাস দেখো m2 u2 বাই t। অনেকের প্রশ্ন রাখতে পারে স্যার সবগুলোই 1 2 হলো, u1 u2 v1 v2, কিন্তু t1 t2 হলো না কেন, তাই না? তো সংঘর্ষের সময়টা থাকে একই সময়, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া সংঘটিত হয় একই সময়ে। অর্থাৎ ভালো করে খেয়াল করো, ক্রিয়া এবং প্রতিক্রিয়া সংঘটিত সময়কাল একটাই থাকে, এখানে ভিন্ন ভিন্ন সময়ে ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটিত হয় না, এই কারণে এখানে টাইমটা একই। ক্লিয়ার? এখন একটু আমরা নিচ থেকে হর থেকে আমরা দুইটা বাদ দিই, m1 v1 মাইনাস m1 u1 ইজ ইকুয়াল টু মাইনাস m2 v2 প্লাস m2 u2, বা m1 v1 এর পাশে যদি আমরা মাইনাস m2 v2 এর পাশে আনলে m2 v2 প্লাস হয়ে গেল। ঠিক এই মাইনাস m1 u1 এর পাশে নিয়ে আসলে দেখো প্লাস m2 u2। অর্থাৎ এইভাবে অনেকে রেখে দেয়, এইভাবে রাখলে কিন্তু আমি মনে করি ভুল। কেননা একটা বস্তুর আদি ভরবেগ আগে থাকে, শেষ ভরবেগটা এখানে হয়েছে দেখো শেষ ভরবেগ, এজন্য সাজিয়ে লিখতে হবে। অতএব m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। অর্থাৎ দেখো গাড়ি দ্বয়ের এখানে দুটি গাড়ি যদি কল্পনা করি বা দুটি বস্তু কল্পনা করি, দেখো প্রথম বস্তুটার আদি ভরবেগ এবং দ্বিতীয় বস্তুর আদি ভরবেগের সমষ্টি, ভালো করে খেয়াল করো, প্রথম বস্তুর আদি ভরবেগ দ্বিতীয় বস্তুর আদি ভরবেগের সংখ্যা যোগ আছে না, তার মানে কি সমষ্টি। ঠিক দ্বিতীয় বস্তুর শেষ, প্রথম বস্তুর শেষ ভরবেগ এবং দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগের সমষ্টি কেমন হয়েছে দেখো তো, ইকুয়াল হয়েছে, সমান হয়েছে না? আমরা কিন্তু সূত্রেই বলেছিলাম যে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া, এখানে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া কোনো বল কাজ করছে করেনি। দেখো f1 = -f2, অর্থাৎ একটা ক্রিয়া আর একটা প্রতিক্রিয়া। আমরা সূত্রে বলেছিলাম একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এখানে ঠিক তাই হয়েছে। দেখো ওই দুটি বস্তুর আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি কেমন হয়েছে, সমান হয়েছে। অর্থাৎ এ থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিপাদিত হয়েছে। ক্লিয়ার? এখন আমরা এই সূত্রের যে সৃজনশীল প্রয়োগের দিকে যাব, কিন্তু আরো কিছু কাজ আছে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে। তোমাদের কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই আমি মনে করি কিছু শর্টকাট টেকনিক তোমাকে অবলম্বন করতে হবে, তা না হলে তুমি এমসিকিউতে পিছায় দেবা। কারণ এমসিকিউ 25টা এমসিকিউ তাকে 25 মিনিটেই করতে হয়। সো তোমাকে যদি টেকনিক অ্যাপ্লাই না করো তাহলে তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে এমসিকিউ শেষ করা খুবই কঠিন হয়ে পড়ে। সো আমরা কিছু টেকনিকও আমরা শেখাবো, এগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং নোট করে রাখবে। আমরা এই পর্যায়ে বন্দুকের গাড়ি দুটির মিলিত বেগ নির্ণয় কি সূত্র আছে সেটা শিখবো। পাশাপাশি বন্দুকের যে পশ্চাৎ বেগ, আমরা যখন বন্দুক দিয়ে দেখো ইদানিং দেখো ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে যুদ্ধগুলো হচ্ছে সেখানে তোমরা লক্ষ্য করে দেখবে যে যখন গুলি করতেছে তখন দেখো পিছনের দিকে একটা মানে বন্দুক বা পিস্তল বলো বা কামান বলো, দেখো পিছনের দিকে একটা ধাক্কা মারছে, এই যে পশ্চাৎ বেগ। এইগুলো নির্ণয়ের আমরা শর্টকাট যে সূত্রগুলো নতুন বইয়ে নাই, আমরা এখন তোমাদেরকে যেটা শেখাবো এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। তো শিক্ষার্থীরা আমরা এখন চলে যাচ্ছি। প্রথমে আমরা এই দুটো বস্তুর মিলিত বেগ, এখানে যে মিলিত হওয়ার পরে দুটি গাড়ি দেখো এখানে এইভাবে সংঘর্ষ হচ্ছে, এখানে সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ হওয়ার পরে দুটি গাড়ি একই দিকে যেতে পারে বা এদিকেও যেতে পারে, তাই না? তো এই মিলিত হওয়ার পরে একটা বেগ প্রাপ্ত হয়, সেই বেগটা নির্ণয় অধিকাংশ প্রয়োগ স্তরে তোমাদের এই প্রশ্নটা মানে গাণিতিক সমস্যাটা থাকে। তো আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা এখন দেখব। তাহলে আমরা এখন শিখব মিলিত বেগ নির্ণয় সূত্র। মিলিত বেগ নির্ণয় সূত্র, নির্ণয়ের সূত্র m1 u1 m2 u2, অর্থাৎ বস্তুটার আদি ভরবেগের সমষ্টি v × m1 যোগ m2। তখন আর v1 আর v2 থাকে না, একটাই বেগ থাকে, সেটাই মিলিত বেগ। বা আমরা যদি আরেকটু ক্যালকুলেট করি তাহলে v এর মান কি পাই,
m1 u1 প্লাস m2 u2 ভাগ m1 যোগ m2। এখানেই আমরা যদি তোমরা এই অবস্থান নিয়ে আসতে পারো, ডিরেক্ট এই মানগুলো বসাই দিলে আমরা মিলিত বেগ পেয়ে যাব। ঠিক আছে, তো এই মিলিত বেগের মানের ক্ষেত্রে আমরা উচ্চতার দক্ষতারও কাজে লাগবে, সেটা আমরা যখন প্রয়োগে যাব তখন আমরা দেখাবো। এখন আমরা শিখব যে বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় সূত্র। আমরা শিখব কি বন্দুকের পশ্চাৎবেগ, বন্দুকের বা পিস্তলের পশ্চাৎবেগ নির্ণয়ের সূত্র। এটি তোমাদের এই অধ্যায়গুলোর তোমাদের উচ্চতর ক্লাস অর্থাৎ 11-12 তোমাদের কাজে লাগবে। সো তোমরা ভালো করেই দেখবে আশা করি যে mv প্লাস mv 0। এখানে কি কি আছে দেখো একটু। আমরা বড় হাতের অক্ষরগুলো বড় হাতের m দিয়ে বন্দুক এবং গুলির ক্ষেত্রে কোনটা বড়? অবশ্যই বন্দুক বড়। সেক্ষেত্রে আমরা বড় যে ডিভাইসটা তাকে আমরা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করব, এবং ছোট যে ডিভাইসটা তাকে ছোট দিয়ে প্রকাশ করব। তুমি উল্টাটাও করতে পারো, সেটা তোমার বিষয়। তো বড় হাতের একটা বন্দুকের ভর ধরে নিচ্ছি আমি, বন্দুকের ভর। বড় হাতের ভিটা হলো বন্দুকের বেগ, আর ছোট হাতের এমটা গুলির ভর, আর ছোট হাতের ভিটা গুলির বেগ। ক্লিয়ার? এই চারটা এলিমেন্ট থাকে। এখন তুমি যদি চাও ভরবেগের যে সংরক্ষণ সূত্রটা শিখলাম একটু আগে, সেটি দিয়েও এই অঙ্কগুলো করা যায়। তবে আমি মনে করি ভরবেগের সংরক্ষণ সূত্রের থেকেও এই শর্টকাট সূত্র দিয়ে খুব সহজেই আমরা প্রয়োগ এবং উচ্চতার দক্ষতার স্তরের অঙ্কগুলো খুবই সহজে করা যেতে পারে। আমি মনে করি আমার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে বলছি। আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র ইউজ করলে সেক্ষেত্রে m1 u1 u2 এবং v1 v2 পাইতে অনেক কষ্ট হয়। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই বন্দুকের বেগটা যখনই দেওয়া থাকবে মনে রাখতে হবে যে মনে করো একটা উদ্দীপকে দেওয়া আছে 6 কেজি ভরের একটা বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি গুলি বেরিয়ে গেল, 400 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল, বা বেরিয়ে গেল, বেগটা বললো না, গুলির বেগটা উল্লেখ হচ্ছে বন্দুকের বেগ 2 মিটার পার সেকেন্ড। এখানে বন্দুকের বেগ মানে কি বলেছি? পশ্চাৎ বেগ। বন্দুক যখন গুলিটা যায় তখন বন্দুককে একটা বল প্রয়োগ করে, এখন বন্দুক একটা প্রতিক্রিয়া বল দেয়, তাই গুলিটা বেরিয়ে চলে যায়। বন্দুকের বেগ মানে পশ্চাৎ বেগ, অর্থাৎ বন্দুকের যে বেগটা দেওয়া থাকবে তখন অবশ্যই v সমান যদি 2 মিটার পার সেকেন্ড থাকে 2 মিটার পার সেকেন্ড লিখতে হবে। ঠিক আছে, এবং যখন বের করবে এই যে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয়, তখন দেখবে অবশ্যই মাইনাস আসতেছে, অবশ্যই মাইনাস আসতে হবে। প্লাস আসলে বুঝবে তোমার অঙ্কে ভুল হচ্ছে কোথাও। ঠিক আছে, তাহলে আমরা বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় শিখলাম। এখন আমরা শিখব ঘর্ষণ বল থাকলে ঘর্ষণ বলের ক্ষেত্রে কি সূত্র ইউজ করব। যদি ঘর্ষণ বল ফ্রিকশন ফোর্স থাকলে বলের ক্ষেত্রে সূত্র F minus Fk is equal to ma। ক্লিয়ার? তাহলে এখন এগুলোর পরিচয়। F হলো কার্যকরী বল, F এটা হলো ঘর্ষণ বল, যেটাকে বলা হয় ফ্রিকশন ফোর্স, আর m টা আমরা জানি m টা ভর, আর এটা অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ, তাই না? আমরা এই সূত্র ইউজ করব। তাহলে আমরা ঘর্ষণ বলের ক্ষেত্রে যে সকল অঙ্কগুলো অনেক প্রয়োগ স্তর, উচ্চতর দক্ষতার স্তরে এই কাজগুলো থাকে, এখানে কার্যকরী বল F হলো ঘর্ষণ বল। তো আমি একটু প্র্যাকটিক্যাল উদাহরণ বলি। মনে করো আমি এই মার্কারটাকে এদিকে 10 নিউটন বলে টান দিচ্ছি। এখন আমি ঘর্ষণ বল মানে বলের বিপরীতে কাজ করে সবসময়, যেদিকে বলটা কাজ করে তার বিপরীতে কাজ করে ঘর্ষণ বল। তো আমি একটু এদিকে 2 নিউটন বলে এদিকে টেনে ধরতেছি, তাহলে কার্যকরী বল এখানে কার্যকরী বল কতটুকু থাকতেছে? এখানে দেখো ঘর্ষণ বল 2 নিউটন, আর এদিকে বল মূল কার্যকরী বল ছিল আমার 10 নিউটন। আমি বল পাচ্ছি কতটুকু? আউটপুট পাচ্ছে দেখো 8 নিউটন। আমাকে 2 নিউটন কম দিচ্ছে। কেন দিচ্ছে? এই ঘর্ষণ বলের কারণে। তুমি 8 নিউটন পাচ্ছ, যদি তোমার বলটা 8 নিউটন পাও, তাহলে আসলে কার্যকরী বলটা ছিল এখানে 8 নিউটন, কিন্তু আসলে বল প্রয়োগ করতেছিল কত? মূল বল প্রযুক্ত বলটা কত ছিল? অ্যাকচুয়াল প্রযুক্ত বলটা ছিল তোমার কিন্তু 10 নিউটন, কিন্তু তুমি 8 নিউটন কেন কার্যকরী বল পাচ্ছ? ওই 2 নিউটন তোমাকে
হ্রাস করে দিচ্ছে ঘর্ষণ বলের কারণে, বা তোমার বাধাদানকারী বল যেটা, ঠিক আছে। তো আমরা শিক্ষার্থীরা এগুলো আমরা প্রয়োগে গেলে আরও বিস্তারিত আলোচনা করতে পারো, বিভিন্ন প্রয়োগের ক্ষেত্রে গেলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এবং এই সূত্রগুলো তোমরা একটু বাসায় আরও একবার ভালোভাবে লিখবে, এবং আমরা পরবর্তী ক্লাসে আমরা এরই প্রয়োগ নিয়ে আমরা যে টেকনিকের কথা বলছি, বন্ধুগুলির অঙ্কর টেকনিক আমরা শেখাবো নেক্সট ক্লাসে। আজকে এ পর্যন্তই। আর কোনো সমস্যা থাকলে কমেন্টসে জানাবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।